উন্নত চিকিৎসা নিতে লন্ডনের পথে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত 12টার কিছুক্ষণ আগে বিমানবন্দর ত্যাগ করে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে রাত 8:15টার দিকে গুলশানের বাসভবন থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে বিমানবন্দর সড়কে ভিড় করেন বিপুল নেতাকর্মী। বিমানবন্দরের পথে যাত্রা শুরুর ঠিক আগে এভাবেই সবাইকে হাত নেড়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তার সুস্থতা কামনা করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। প্রত্যাশা তো আমরা করি ছেলে মা 7 বছর পর লন্ডনে দেখা হবে, ইনশাল্লাহ উনি সুস্থ হবেন। ছেলেকে হাতে করে এনে জনগণের কাছে উনি বুঝিয়ে দিবেন যে আমার পরেই আমার ছেলে। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। আমি মনে করি বাংলাদেশের 18 কোটি মানুষ ম্যাডামকে দোয়া করছেন। ইনশাল্লাহ অতি দ্রুতই উন্নত চিকিৎসার শেষে পরিপূর্ণ সুস্থ হয়ে দেশে ফিরবেন। খালেদা জিয়াকে বিদায় জানাতে গুলশানের বাসভবনের সামনে তৈরি হয় দলীয় নেতাকর্মীদের ভিড়। এতে গুলশান ছাড়তেই খালেদা জিয়ার গাড়ি বহরের বেশ কিছুক্ষণ সময় লাগে। একই অবস্থা তৈরি হয় বনানী আর বিমানবন্দর সড়কেও। এসব কারণে 7.5 কিলোমিটার পথ পাড়ি দিতে গাড়ি বহরের সময় লাগে 2.5 ঘন্টারও বেশি। রাত 11টার দিকে বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার সঙ্গে রয়েছেন মেডিকেল বোর্ডের 6 চিকিৎসক, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ 15 জন। বুধবার লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে অবতরণের কথা রয়েছে খালেদা জিয়াকে বহনকারী বিমানের। এয়ারপোর্ট থেকেই তাকে নেওয়া হবে লন্ডন ক্লিনিকে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন। তার গুলশানের বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত ছিল নেতাকর্মীদের ঢল। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিয়ে নেত্রীকে বিদায় জানান তারা। মঙ্গলবার রাত 8:15 হাজারো নেতাকর্মীর ঢল নামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরকে কেন্দ্র করে। গুলশান থেকে কাকুলি হয়ে বনানী, খিলক্ষেত থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, পুরো রাস্তায় অবস্থান নেয় নেতাকর্মীরা। উদ্দেশ্য বিএনপি চেয়ারপারসনকে এক নজর দেখা। আমরা 5টার থেকে এখানে ওয়েট করতেছি, সন্ধ্যা 5টা থেকে আর কি। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যাচ্ছে, এই জন্য আমরা এখানে তার জন্য অপেক্ষা করছি। আমরা ওনাকে বিদায় দেওয়ার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। গণতন্ত্রের মানুষ কন্যা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ব্যবস্থা হয়েছে দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে। আমরা তার এখান থেকে সুস্থ শরীরে বিদায় করার জন্য আমরা এখানে অপেক্ষা করতেছি। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া। শত বাধা পেরিয়ে চিকিৎসার জন্য বিদেশ গেলেন। এতে আবেগতাড়িত নেতাকর্মীরা। নেত্রীকে দেখার জন্য আসছি আমরা সবাই, তাকে বিদায় দেওয়ার জন্য। সে যেন সুস্বাস্থ্য কামনা করে, মানে ট্রিটমেন্ট শেষ করে যেন দেশে ফিরে আসতে পারে। সুস্থতার জন্য যে উদ্দেশ্যে যাচ্ছে এবং বাংলাদেশে জানি সে উদ্দেশ্যে আবার সফল করে ফিরে আসতে পারে, এই দোয়াই কামনা করছি। যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসতে পারে, ইনশাল্লাহ নির্বাচন করে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আবার যেন প্রধানমন্ত্রী হতে পারে, সেই দোয়া কামনা করছি। উনি বিগত 17 বছর বিদেশে চিকিৎসা পাননি। এই উদ্দেশ্যে আজ আমরা স্বাধীনভাবে তাকে নিয়ে যাচ্ছি বিদেশি চিকিৎসা করার জন্য। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে লন্ডন গেলেন খালেদা জিয়া। পুরো রাস্তা জুড়ে ছিল আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পাশাপাশি নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। একই সঙ্গে আমরা আশা করছি যে সুচিকিৎসা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার দেশের মানুষের কাছে ফিরে আসবেন। যাওয়ার সময়ে তিনি আবারও বলেছেন যে আপনি সকলকে বলবেন গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে যে তারা যেন আমার জন্য দোয়া করেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিতে আসবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 7 বছর পর দেখা হতে যাচ্ছে মা ছেলের। খালেদা জিয়াকে আপাতত লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। 2007 সালে এক একাদশ প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তারেক রহমান। এরপর থেকেই সেখানে অবস্থান করছেন তিনি। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর একাধিক মামলায় সাজা দেয়া হয় খালেদা জিয়াকে। তাকে কারাগারে রাখা হয় 2 বছর। এ সময় অসুস্থ হয়ে পড়লে তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি করা হয়। খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ নানা শারীরিক অসুস্থতার মাত্রা বাড়তে থাকলে তাকে কয়েক দফা আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার চেষ্টা করেও আওয়ামী লীগ সরকারের অনুমতি পাননি তিনি। কয়েক দফা পরিবারের পক্ষ থেকে বিদেশে যাওয়ার আবেদন করা হয়, তবে অনুমতি মেলেনি। অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকারের পতনের পর মুক্তি পান খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে যাচ্ছেন লন্ডনে। সেখানে 7 বছর পর তার দেখা হবে তারেক রহমানের সঙ্গে। এর আগে 2017 সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। খালেদা জিয়াকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নিতে আসবেন তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জোবায়েদা রহমান। বিএনপি নেতারা বলছেন, মা ছেলের দীর্ঘ কাঙ্ক্ষিত সাক্ষাতে দেশ দল ছাড়াও ভবিষ্যতের রাজনীতি নিয়ে অনেক কথাবার্তা হতে পারে। তাদের প্রত্যাশা চিকিৎসা শেষে সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরবেন তিনি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার কারাদণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি হবে আজ। জিয়া অরফানেজ ট্রাস্টে 1 টাকাও আত্মসাৎ হয়নি এবং প্রমাণ ছাড়াই কেবল অনুমানের ভিত্তিতে খালেদা জিয়াকে 10 বছরের সাজা দেওয়া হয় বলে মঙ্গলবার আপিল বিভাগে তুলে ধরেন তার আইনজীবীরা। মঙ্গলবার সকাল 10টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চের এই শুনানি শুরু হয়। এর আগে 11 নভেম্বর খালেদা জিয়াকে আপিলের অনুমতি দিয়ে হাইকোর্টের দেয়া 10 বছরের সাজা স্থগিত করে আপিল বিভাগ। পরে খালেদা জিয়া আপিল করেন। দুদকের করা এই মামলায় 2018 সালের ফেব্রুয়ারিতে বিচারিক আদালত খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেয়। ওই রায়ের বিরুদ্ধে একই বছর হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। একই সাথে সাজা বাড়াতে আবেদন করে দুদক। শুনানি শেষে খালেদা জিয়ার আবেদন খারিজ করে 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর কারাদণ্ডের রায় দেয় হাইকোর্ট। যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018 সনের পার্লামেন্ট ইলেকশনে পার্টিসিপেট না করতে পারেন, সে কারণে পলাতক ফ্যাসিস্ট রেজিম শেখ হাসিনার নেতৃত্বে এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আদালতকে ব্যবহারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়। পরবর্তীতে সেটা 10 বছর করা হয়। রাজনৈতিক দলগুলো একমত হলে আগামী ডিসেম্বরেই জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই আভাস দেন। সাফ জানান, ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি চালিয়ে হত্যা করেছে তাদের রাজনীতি করার অধিকার নেই। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন। এতে অংশ নেন রাজনীতিবিদ, জ্যেষ্ঠ সাংবাদিক ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনায় উঠে আসে জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, গণমাধ্যম সুরক্ষা আইন, সংস্কার ও নির্বাচন। আগে সংস্কার না আগে নির্বাচন, কিংবা নির্বাচনের আগে কতখানি সংস্কার এবং কতখানি সংস্কার সম্ভব, এইটা রয়েছে। এই ধোঁয়াটা কাটিয়ে কোন গতিমুখটা, কোন গতিপথটা প্রধান হয়ে উঠবে সেটা ভাবার বিষয়। আলোচনায় সংস্কার নিয়ে বিএনপির অবস্থানও তুলে ধরা হয়। গণ অভ্যুত্থানে 9 দফা 8 দফা সবকিছু হয়ে তরুণরা শেষ পর্যন্ত যে এক দফায় উপনীত হয়, চূড়ান্ত আন্দোলন হয়, ফ্যাসিবাদের পতন হয়, শেখ হাসিনা পালিয়ে যায় 1 দফার উপর ভিত্তি করে। সেই 1 দফা কিন্তু আমাদের
তারুণ্যের অহংকার বলছেন, যারা তারেক রহমানই ঘোষণা করেছেন। এ সময় আগামী নির্বাচন নিয়ে ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খোলাসা করেন গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও। পলিটিক্যাল পার্টিরা যদি চান যে না আমরা খুব বেশি রিফর্ম চাচ্ছি না, এমন কিছু রিফর্ম যেটা দিয়ে আমি ইলেকশনটা করে ফেলবো, তাহলে আমরা বলছি যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। ছাত্র জনতার আন্দোলনে খুনের সাথে জড়িতদের রাজনীতি করতে দেওয়া হবে না বলেও জানান শফিকুল আলম। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণহত্যায় জড়িত অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। তিনি জানান, গুম হত্যায় জড়িত থাকার অভিযোগে ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। পরে গণহত্যায় জড়িত অভিযোগে আরও ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। আজাদ মজুমদার বলেন, ই পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে SMS পাবেন। প্রবাসীদের ভোগান্তি কমাতে এই উদ্যোগে সহায়তা করবে বলে আশা করছে সরকার। তিনি আরও বলেন, পাসপোর্ট অফিসগুলো দালাল মুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। চলতি মাসের মধ্যে শিক্ষার্থীদের বই ছাপার কাজ শেষ হবে বলেও জানান আজাদ মজুমদার। তিনি আরও বলেন, আওয়ামী লীগের অনেকেই কাজ পেয়ে অসহযোগিতা করেছে, তবে যেসব কর্মকর্তা সহযোগিতা করেনি তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, জামায়াতের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সংস্কার, নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে বলেও জানান তিনি। যারা গুমের সাথে সম্পৃক্ত এরকম অভিযোগে পাসপোর্ট বাতিল করা হয়েছে ২২ জনের, এবং জুলাই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত বা জুলাই হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্ত এমন ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। অবৈধ সম্পদের অভিযোগে আওয়ামী লীগের সাবেক ২ MP ও পুলিশের এক উপকমিশনারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে এসব তথ্য দেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী। এরপর মাগুরা ১ আসনের সংসদ সদস্য হন সাইফুজ্জামান শেখর। তার প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার এবং তার স্ত্রী সিমান রহমানের ১ কোটি ১৬ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া গাইবান্ধার সাবেক MP আবুল কালাম আজাদের ৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ মিলেছে। সাবেক ২ MP ও তাদের স্ত্রীদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ এবং ৪-৩ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক। তার বিরুদ্ধে ১৬৩টি ব্যাংক হিসেবে ৩৮৬ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ। এছাড়া ১ কোটি ৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রামের সাবেক উপকমিশনার মোহাম্মদ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭-১, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪-২ ও ৪-৩ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি আরও জানান, সরকারি কর্মচারীদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে সব মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। খারাপ হিসেবে চিহ্নিত করি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত তার স্ত্রী ও ছেলের নামে থাকা ২২টি ফ্ল্যাট, ২টি বাড়ি সহ সব প্লট ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন আজ মঙ্গলবার এই আদেশ দেন। চৌধুরী নাফিজ শরাফত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহীদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান শরাফতের স্থাবর সম্পত্তি ক্রোকের
আবেদন করেন দুদকের উপপরিচালক মাসুদুর রহমান। এই আবেদনের সপক্ষে যুক্তি তুলে ধরেন দুদকের পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি নিয়ে আদালত তাদের নামে থাকা বাড়ি, ফ্ল্যাট, প্লট ও জমি ক্রোকের আদেশ দেন। দুদকের পক্ষ থেকে আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে, চৌধুরী নাফিস শরাফত গ্রাহকের সঙ্গে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে 887 কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এছাড়া এই চৌধুরী নাফিস শরাফত তার স্ত্রী ও ছেলের নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর সম্পত্তির তথ্য পাওয়া গেছে। দুর্নীতির মাধ্যমে এসব সম্পত্তি অর্জন করা হয়েছে বলে দুদক জানতে পেরেছে। জুলাই বিপ্লবে আহতদের কর্মসংস্থান নিশ্চিত করবে সরকার। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রথম পর্যায়ে 100 জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে। এদিকে গত সরকারের সময় অর্থ পাচারে জড়িতদের নাম সহ প্রতিবেদন দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন উপদেষ্টা। মঙ্গলবার সকালে এসবি এবং সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে পুলিশের বিশেষ শাখা এসবির প্রধান কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক করেন কর্মকর্তাদের সাথে। এরপর যান সিআইডির প্রধান কার্যালয়ে। সাংবাদিকদের উপদেষ্টা জানান, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে চাকরি দেওয়ার পরিকল্পনা করেছে অন্তর্বর্তী সরকার। অলরেডি একটা প্রপোজাল পাঠিয়েছি যে যারা আহত হয়েছে তাদের আমরা কিছু যেন আমরা পুলিশে অ্যাবজর্ব করতে পারি, আমরা তাদের একটা কর্মসংস্থানের জন্য একটা ব্যবস্থা করতে পারি। আমরা একটা প্রপোজাল পাঠাইছি, হয়তো ইসে যদি রাজি হলে আমরা আর সংখ্যাটা পেলে আমরা ওই ইসে, যেহেতু এক একজনের তো এক এক রকমের সমস্যা। উপদেষ্টা জানান, আওয়ামী লীগ সরকারের সময় বড় সমস্যা ছিল অর্থ পাচার। কত টাকা পাচার হয়েছে ও এর সাথে কারা জড়িত ছিল সেই বিষয়ে দ্রুত প্রতিবেদন দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। মানি লন্ডারিংটা আমাকে সবচেয়ে বেশি হয়েছে, এটা নিয়ে আমি বলছি তারা যত তাড়াতাড়ি রিপোর্টটা দিতে পারে। এখন হলে যদি তারা ইনভেস্টিগেশনে করে ইনভেস্টিগেশন সময় ক্ষেপণ করে কোনো লাভ নেই। আমি একটা রিপোর্ট চাই যে কারা কারা এটার সাথে জড়িত। এখন আমি ওই যদি ইনভেস্টিগেশন করতে আমার 1.5-2 বছর 3 বছর চলে যায়, ওইটার তো কোনো কার্যকরিতাই থাকে না সেই সময়। উপদেষ্টা আরও জানান, যানজট নিরসন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার দায়িত্ব না, সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রায় 400 শিক্ষার্থী এখন সড়কে কাজ করছে। এ সংখ্যা শিগগিরই 1000-এ নেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেলানি সহ ভারতীয় সীমান্তের সকল হত্যার বিচার দ্রুত সময়ে করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান। তিনি বলেন, আর একবারও ভারত বাংলাদেশের দিকে বন্দুকের নল উঁচু করলে তাদের চুরমার করে দেয়া হবে। ভারতের সাথে করা আওয়ামী লীগ সরকারের সকল চুক্তি জনগণের সামনে তুলে ধরার দাবি জানিয়ে তিনি বলেন, দেশের স্বার্থের বিরুদ্ধে করা সকল চুক্তি বাতিল করতে হবে। শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছে উল্লেখ করে আক্তার হোসেন আরও বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এ সময় সীমান্ত হত্যার প্রতিবাদ ও ন্যায্য পানির হিস্সা নিশ্চিতে আন্তর্জাতিক মহলে দাবি তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আর একবারও যদি বাংলাদেশের মানুষের দিকে আপনাদের বন্দুক উঁচিয়ে ধরেন, ওই বন্দুকের নল বাংলাদেশের মানুষ ভেঙে চুরমার করে দেবে। সীমান্ত হত্যার প্রতিবাদে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে। দেশের ব্যাংক খাত ও অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটাই কেটে গেলেও গত 5 মাসের অর্জনে খুব খুশি নয় বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, চলতি বছরের শেষেই জানা যাবে কোন দেশে কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা পাচার হয়েছে। তিনি আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নীতি সুদহার বাড়ানো হবে। শেখ হাসিনা সরকার পতনের পর সবচেয়ে চাপে পড়ে দেশের ব্যাংক খাত। দুর্নীতি ও অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোতে দেখা দেয় তারল্য সংকট। এমনকি রিজার্ভ কমে যাওয়ার কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ৫ মাসের মধ্যে অর্থনীতির আতঙ্ক কেটে গেছে। বলেন, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা। এই জন্য বাংলাদেশ ব্যাংকের একমাত্র অস্ত্র নীতি সুদ হার বৃদ্ধি। অর্থনীতির ওই সময়টা যে আমরা একটা আতঙ্কের মধ্যে ছিলাম, এই আতঙ্কটা কিন্তু এখন নাই, আতঙ্ক কেটে গেছে। আমরা অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি। ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। বলেন, দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে, তবে জনবল সংকট থাকায় অন্যান্য ব্যাংকে এ কার্যক্রম শুরু করা যায়নি। বড় ব্যাংকটার কথা বলছেন, সেই বড় ব্যাংকটাকে হাত দেবার মতো এই পরিমাণ রিসোর্স আমাদের হাতে ছিল না। আমরা আগে অভিজ্ঞতা নিতে চাই, দুটা কারণ হচ্ছে যে একটা আমাদের রিসোর্সের অভাব, দুই নম্বর হচ্ছে যে আমরা আসলে অভিজ্ঞতারও তো অভাব আছে, আমরা ছোটগুলো দিয়ে অভিজ্ঞতা নিতে চাচ্ছি। মুখপাত্র জানান, কোন ব্যাংকের মাধ্যমে কি পরিমাণ টাকা কোন দেশে পাচার হয়েছে চলতি বছরের শেষ নাগাদ সে বিষয়ে স্পষ্ট জানা যাবে। অর্থ ফেরত আনতে নির্ধারিত সংস্থাগুলো কাজ করছে বলেও জানান তিনি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে এখন বিনিয়োগের জন্য স্থিতিশীল অবস্থা রয়েছে বলে মনে করেন ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের বিষয়টি নির্ভর করে বাংলাদেশের জনগণের ওপর। 3 দিনের সফরে ঢাকায় পৌঁছেই মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় বিনিয়োগের নতুন ক্ষেত্র, সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, এই অঞ্চলে বাংলাদেশকে শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়ন কাজ করছে। বিনিয়োগের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নে তারা পাশে থাকতে চান বলেও মন্তব্য করেন নিকোলা বিয়ার। সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও একাধিক উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক করবেন তিনি। বাংলাদেশে বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ রয়েছে। জ্বালানি, নিরাপদ পানি ও স্যানিটেশন সহ নতুন খাতে বিনিয়োগে আগ্রহী আমরা। সেই সম্ভাবনাগুলো খতিয়ে দেখার জন্য এসেছি। এদেশে কবে নির্বাচন হবে তা ঠিক করবে জনগণ। তাদের মতামতই হবে ক্ষমতার পালাবদল। শীতে দেশের বিভিন্ন জেলায় আশঙ্কাজনক হারে বেড়েছে শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে শিশু ও বয়স্করা আক্রান্ত হচ্ছে বেশি। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোতে। অনেক জায়গায় শয্যা সংকটে মেঝে ও বারান্দায়ও দেয়া হচ্ছে চিকিৎসা। নাটোর সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের চিত্র এটি। 15 শয্যার বিপরীতে ভর্তি রয়েছে 52 জন। শয্যা না পেয়ে অনেকের ঠাঁই হয়েছে হাসপাতালের মেঝেতে। সেখানেই চলছে চিকিৎসা সেবা। ঠান্ডাজনিত কারণে মেয়েকে ভর্তি করেছিলাম 1 দিন আগে, এখন একটু ভালো। বাচ্চাটা অসুস্থ, বমি বমি ভাব, পাতলা পায়খানা, তো এখানে এজন্য আমরা এখানে ভর্তি হয়েছি। চিকিৎসকরা বলছে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। গত কয়েকদিনে রোগী বেড়েছে কয়েক গুণ। যাদের অ্যাজমা আছে আগে থেকেই, যাদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া ইত্যাদি রোগ আগে থেকেই নোন কেস, জানা কেস, তাদেরকে আমি বলবো আগে থেকেই ডাক্তারের পরামর্শ নিয়ে সেই মোতাবেক চলার জন্য। একই পরিস্থিতি লক্ষ্মীপুর সদর হাসপাতালেও। গড়ে প্রতিদিন 35 থেকে 40 জন শিশু ভর্তি হচ্ছে হাসপাতালে। গত 1 সপ্তাহে চিকিৎসা নিয়েছেন 80 জন। বহির্বিভাগেও প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 800 রোগী। বারিন্দাতে অনেক রোগী, আমরা হাঁটাচলা করতে পারতেছি না, রোগীরা অনেক ভোগান্তিতে পড়ে। প্রতিদিনই প্রায় শিশু বিভাগে 70 থেকে 80 জন গড়ে রোগী ভর্তি থাকে। তো যেহেতু শীতকাল, সেহেতু শিশু রোগীর সংখ্যা বেড়েছে। এক্ষেত্রে আমি মাদেরকে উপদেশ দিব যে প্রয়োজন ছাড়া শিশুদেরকে যাতে ঘরের বাইরে না বের করে। নওগাঁ সদর হাসপাতালে শীতে নানা রোগে চিকিৎসা নিচ্ছে 62 জন। ঠাঁই নেই রংপুর মেডিকেলেও। শিশু ওয়ার্ডে ভর্তি আছে শতাধিক রোগী। ঠান্ডা কয়েকদিন থেকে কুয়াশা, ঠান্ডা, এই কারণে বাচ্চা ঠান্ডা লাগছে। পাতলা পায়খানা, বমি করতেছে। আজকে এখানে আনছি, ডাক্তার দেখলো, ভর্তি করে দিচ্ছি। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতালে 45 শয্যার শিশু ওয়ার্ডে দিনে গড়ে চিকিৎসা নিচ্ছেন 150 রোগী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শীত পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছে চুয়াডাঙ্গায়, সেখান থেকে জানাবেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, আমরা দেখছি যে শীত আসার সঙ্গে সঙ্গে কিন্তু হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে। চুয়াডাঙ্গার হাসপাতালগুলোতে কি অবস্থা, আর শীতজনিত কারণে যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্ভোগ কেমন দেখছেন? শীতজনিত কারণে খেটে খাওয়া মানুষদের দুর্ভোগ খুব বেশি। তার কারণ যতই শীত থাকুক, কাজের সন্ধানে তাদের শহরে আসতে হয় বাড়ি থেকে বের হয়ে। তো তারা বলছেন যে তারা পর্যাপ্ত কাজ পাচ্ছেন না, ভ্যান চালক, রিক্সা চালকরা যাত্রী পাচ্ছেন না, কারণ কখনো কখনো শহরে মানুষের সংখ্যা কমে যাচ্ছে। বিশেষ করে সকালে এবং সন্ধ্যার পর খুব বেশি লোকজন থাকছে না। শীতের কারণেই মূলত মানুষ দ্রুত ঘরে ফিরে যাচ্ছে, আবার সকালের দিকে বের হচ্ছে দেরি করে। আর শীতজনিত রোগবালাই বেড়েছে হাসপাতালগুলোতে। চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ছাড়াও চুয়াডাঙ্গার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেশি। বিশেষ করে নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে রোগীরা হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। বয়স্করা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন। তো চিকিৎসকরা বলছেন যেহেতু রোগীর চাপ বেশি, সে কারণে সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। আর চিকিৎসকরা একটি পরামর্শ দিচ্ছেন, সেটা হচ্ছে এই সময়টা শিশুদের প্রতি যত্নশীল হতে হবে, কোনো ক্রমেই তাদের যাতে ঠান্ডা না লাগে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর দীর্ঘ সময় আগের রান্না করা কোনো খাবার না খাইয়ে টাটকা খাবার খাওয়াতে হবে। এই সতর্কতা অবলম্বন করলেই শিশুকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে এবং তারা রোগাক্রান্ত হবে না। একইভাবে বয়স্কদেরও প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তো চিকিৎসকরা বলছেন যে যদি কোনো কারণে কেউ বেশি অসুস্থ হয়ে পড়েন, দ্রুত তাকে হাসপাতালে আসতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রোগী দেরি করে আসার কারণে তার সুস্থ হতে সময় বেশি লেগে যায়। তো আজকে সকালের প্রেক্ষাপটটা বলি। আজকে সকাল থেকে সূর্য দেখা যায়নি, হিমেল বাতাস আছে, যে কারণে শীতের প্রকোপটা বেশি। মাঝে মধ্যে কখনো কখনো আলো ঝিলিক মারলেও সেটা ক্ষণস্থায়ী, খুব স্বল্প সময়ের জন্য তা থাকছে। বেশিরভাগ সময় মেঘে ঢাকা থাকছে সূর্য, সাথে বাতাস থাকায় মানুষকে কষ্ট পেতে হচ্ছে শীতে। মানিক আকবর, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি মেহেরপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, আমরা পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার তথ্য শুনছিলাম মানিক আকবরের কাছে। মেহেরপুরের কি অবস্থা দেখতে পাচ্ছেন? হাসপাতালগুলোতে কি কোনো শয্যা সংকট রয়েছে কিনা, আর চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? দক্ষিণাঞ্চলের একেবারে শেষ জেলা, ভারত সীমান্ত ঘেঁষা মেহেরপুর জেলায়। মেহেরপুরের জেলায় কিন্তু শীতের তীব্রতা এইবারে চলতি মৌসুমে শীতের শুরু থেকেই কিন্তু মেহেরপুরের শীতের তীব্রতা অনেকটাই বেশি ছিল। আজকে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যে তথ্য দিয়েছে সেটা হলো তাদের সকাল 6টায় এবং 9টায় এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে 14.5 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রা অনেক বেশি থাকলেও গতকাল রাত থেকে যে বাতাস হয়েছে, মৃদু বাতাস না, বাতাসটা একটু মাঝারি ধরনের যে বাতাস হচ্ছে, এই বাতাসের কারণে কিন্তু শীতের তীব্রতা কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ তাপমাত্রার সাথে কিন্তু শীতের কোন তীব্রতার পার্থক্য অনেকটাই বেশি, কারণ যে বাতাস হচ্ছে এই বাতাসের কারণে স্বাভাবিক যে চলাচল সেটি মূলত ব্যাহত হচ্ছে, কারণ বাতাসের গতিটা অনেকটাই বেশি। এই কারণে শীতে যে মানুষের যে দুর্ভোগ, সেটি মূলত সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছে নিম্ন শ্রমজীবী বা কর্মজীবী মানুষ, যারা দিনমজুর শ্রমিক বা ভ্যান চালক আছে, এরা সবথেকে বেশি দুর্ভোগের মধ্যে পড়েছে। আর হাসপাতালগুলো বলতে মেহেরপুর জেলার 3টি সরকারি হাসপাতাল সহ মেহেরপুর যে জেনারেল হাসপাতাল আছে, এই জেনারেল হাসপাতালে মূলত শীতের প্রথম থেকেই বিভিন্ন ধরনের রোগ নিয়ে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে শিশু এবং বয়স্করা। চিকিৎসকদের পরামর্শ হলো যে শীতের সময় শীতের তীব্রতা বেশি হলে বিশেষ করে শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কালাইটিস এবং শ্বাসকষ্টজনিত যে রোগগুলো হয়, এইগুলো অতিরিক্ত সময় বাড়তেই থাকে কারণ শীতের প্রভাব কারণে। তো সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব যদি কোনো শিশু এই ধরনের রোগে আক্রান্ত হয়, সেই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটস্থ যেসব সরকারি স্বাস্থ্যসেবা বা হাসপাতালগুলো আছে সেখানে দ্রুত তাদেরকে নেওয়া এবং চিকিৎসা দেওয়া। এছাড়াও বয়স্করা বিশেষ করে অ্যাজমা সমস্যা বেশি হয়, কারণ শীতের কারণে অ্যাজমার রোগের প্রকোপ বেশি বৃদ্ধি পায়। সেক্ষেত্রে চিকিৎসকরাও তাদেরকে বলা হচ্ছে বয়স্ক যারা আছে তারা সাবধানে চলাফেরা করবেন, শীতের যতটা রৌদ্রের উজ্জ্বল আবহাওয়া না বেরোনো পর্যন্ত ঘর থেকে না বেরোনো, এবং যদি প্রয়োজনে বের হতে হয় সেক্ষেত্রে গরম কাপড় ব্যবহার করতে হবে। তবে হাসপাতালগুলোতে আগের তুলনায় শীতজনিত রোগীর সংখ্যা অনেকটাই বেশি বৃদ্ধি পেয়েছে। শীত পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে চুয়াডাঙ্গা এবং মেহেরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ইঁদুরমারার গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইডের অতিরিক্ত ব্যবহারের কারণে কামরাঙ্গীর চরে মারা গেছে 2 শ্রমিক। খোলা বাজারে এই সব ট্যাবলেট সহজলভ্য হওয়ায় প্রতি বছরই প্রাণহানি ঘটছে বলছেন বিশেষজ্ঞরা। গ্যাস ট্যাবলেট ব্যবহারের পরিমাপ সম্পর্কে প্যাকেটের গায়ে লেখা না থাকায় প্রায়ই অসুস্থ হচ্ছেন ব্যবহারকারীরা। 2024 সালের জুনে রাজধানীর বসুন্ধরা এলাকায় গ্যাস ট্যাবলেট বা অ্যালুমিনিয়াম ফসফাইড প্রয়োগের পর মারা যায় এক ব্যবসায়ীর 2 সন্তান, যাদের বয়স 15 এবং 9 বছর।
এমন ঘটনা ঘটে বগুড়ার শেরপুরেও। গত বছরের জানুয়ারিতে গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় মারা যায় স্বামী স্ত্রী। সর্বশেষ ঢাকার কামরাঙ্গীরচরে গ্যাস ট্যাবলেটের বিষক্রিয়ায় মারা যায় 2 শ্রমিক। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায় 20 স্কয়ার ফিটের ঘরে অন্তত 40টি গ্যাস ট্যাবলেট দিয়েছিল তারা। বিষক্রিয়ার তীব্রতা এত বেশি ছিল যে খারাপ লাগার কথা কাউকে জানাতেও পারেনি শ্রমিকরা। ওষুধ দিয়ে মনে হয় ঘুরতে গেছে, মালিককে বলছে যে এখানে ঘুমাইতে না, পরে ওরা মনে হয় ঘুরা রাত্রে আসছে। ছোট ছেলেটার জন্য অনেক মায়া লাগে, ছেলেটার সবসময় দেখি গেটের মধ্যে তা বসে থাকে, ছাদে যায়। সার্ফ করে শুধু হকাররা বেছে না, বিক্রি করে না, হকার থেকে নিই। কত করে? 300 টাকা আছে, 250 টাকা আছে, 200 টাকা আছে। নিহত শ্রমিকদের বয়স 12 ও 21 বছর। পুলিশ বলছে ফুটপাত থেকে ওষুধ কিনেছিল তারা। ঘরে ফ্যান চালানো না থাকায় বিষক্রিয়ার তীব্রতা বেড়েছে। ভিতরতে আটকাই দিয়ে তারা এইটা দিছে আর কি, ওষুধ দিছে, যার দরুন বেশি বিষক্রিয়া হয়েছে। সার পোকা ওষুধ ভ্যানেও বিক্রি করে, এলাকায় দোকানেও তো পাওয়া যায় সার পোকা ওষুধ, কিন্তু পরিমাণের থেকে অতিরিক্ত পরিমাণ ব্যবহার হয়তো দুর্ঘটনা বেশি। বিশেষজ্ঞরা বলছেন অ্যালুমিনিয়াম ফসফাইড বিষ খোলা বাজারে বিক্রির অনুমতি দেয়াই অপরাধ। একটা ভেজাল সাবস্টেন্স হইতে পারে যেটা হলো হাইলি টক্সিক মানুষের জন্য, সেই কারণে এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটতে পারে। আর এটা খোলা বাজারে জিনিস না, যে কোনো কেমিক্যালসে বিক্রি করার আগে আপনার লাইসেন্স থাকতে হবে, এবং লাইসেন্স যাদের আছে তারাই শুধু বিক্রি করতে পারবে। বিষক্রিয়া ছাড়া এই ট্যাবলেট ব্যবহার করে আত্মহত্যার প্রবণতাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 5 বছর ধরে পটুয়াখালীর মহিপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছেন স্থানীয়রা। যে কোনো মুহূর্তে সেতুটি ধসে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তাদের। যাতায়াত সহজ করতে নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কলাপাড়ার তাহেরপুর ও আজিমপুরে যাতায়াতে 2001 সালে লক্ষ্মীর খালে 63 মিটার দীর্ঘ সেতু নির্মাণ করে এলজিইডি। রক্ষণাবেক্ষণের অভাবে 2019 সালে ধসে পড়ে সেতুর অনেক অংশ। গত 5 বছরেও আর সংস্কার হয়নি সেতুটি। বর্তমানে ভাঙা অংশে নিজেদের উদ্যোগে কাঠের পাটাতন দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসী। আমরা প্রতিদিন এই ব্রিজ থেকে স্কুলে যাই, এই ব্রিজে উঠলেই আমাদের ভয় করে। ভাঙাচোরা ব্রিজ পার হয়ে তারপর আমরা স্কুল যাই, আমাদের অনেক ভয় লাগে। এই ব্রিজটা যদি মেরামত করে দেয় আমাদের অনেক ভালো হয়। গাড়ি ওপার থেকে এপার আসতে অনেক আপনার যে ভোগান্তি শিকার হইতে আছে, আর একজনের সাহায্য নিতে হচ্ছে। সেতু পারাপারে বেশি ঝুঁকিতে রয়েছেন স্কুল শিক্ষার্থী ও বয়স্করা। দুর্ভোগ লাঘবে নতুন সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। ব্রিজটা অনেক ভাঙ্গা, এই জন্য গাড়ি নিয়ে ওপার যাইতে পারি না। লোক এই জায়গায় নামাই দিয়ে লোক ওপার হাঁটতে যায়, ব্রিজের উপর দিয়ে আমরা গাড়ি ঘুরাইয়া তারপরে চলে যাই। রাত বিয়াল আমরা যখন হাঁটি তখন ভয় লাগে যে কোন সময় এই ভাঙল থেকে পড়িয়ে যায়। এলজিইডির কর্মকর্তারা জানিয়েছেন নতুন সেতু নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই ব্রিজটা এবং আরো কিছু ব্রিজ আমরা লিস্ট করে ঝুঁকিপূর্ণ হিসেবে আমরা আমাদের পটুয়াখালী এক্সএন অফিসে স্যারের নিকট প্রেরণ করেছি। তো আশা করি যে পরবর্তীতে আমাদের কোনো প্রকল্প থেকে সেই ব্রিজগুলোকে নতুন করে করা হবে। প্রতিদিন এই সেতুটি ব্যবহার করে কয়েক গ্রামের মানুষ। জনদুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তারুণ্যের উৎসব কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীর শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে শুরু হওয়া 3 দিনব্যাপী লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসব শেষ হয়েছে। জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এই উৎসবের আয়োজন করে। এর আগে গত শুক্রবার রাতে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে 3 দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক। উৎসবকে ঘিরে 9টি স্টলে স্থান পেয়েছে বাহারি পিঠাপুলি, ভাপা, চিতই, পাটিসাপটা সহ অন্তত 20 রকমের পিঠার স্বাদ নেন উৎসবের আগতরা। লোকনাট্য সমারোহ ও পিঠা উৎসবকে ঘিরে বিভিন্ন বয়সীদের ছিল উপচে পড়া ভিড়। প্রতিদিন বিকেল থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীদের আনাগোনায় মুখরিত ছিল উৎসব প্রাঙ্গণ। হারিয়ে যাওয়া গ্রামীণ সংস্কৃতি টিকিয়ে রাখতে এমন উদ্যোগের বিকল্প নেই বলে জানিয়েছেন লোকনাট্য শিল্পীরা। আগামীতেও এমন আয়োজন থাকবে বলে জানিয়েছেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তারা। পিঠা উৎসবে আসে এই কেকটা কিনছি, তাই আমাকে ভালো লাগছে। হারিয়ে যাতে না যায় এই জন্য আমরা এগুলোকে ধরে থাকার জন্য পুনরায় চেষ্টা করছি। প্রাচীন যে লোকনাট্য, আমাদের যে নাটকের যে ফর্ম,
সেই আদি ফর্মটি আমরা এখানে উপস্থাপন করেছি, যাতে বাঙালির সংস্কৃতি, আমাদের বাংলার যে আদি সংস্কৃতি, এটি হারিয়ে না যায়। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।